তো আমি আসলে ব্যাচেলার বাসায় আড্ডা মারতে মারতে যখন আমি চিন্তা করলাম যে আমি প্রথম ধারাবাহিক নাটক বানাবো, তখন আমার কাছে মনে হলো যে আমি এমন একটা কন্টেন্ট নিয়ে কাজ করি যেটা প্রতিনিয়ত আমার ভেতর থেকে নতুন নতুন করে ডেভেলপ হবে। আচ্ছা, প্রতিনিয়ত আমার ভেতর থেকে নতুন নতুন গল্প আসবে, নতুন নতুন সিকোয়েন্স আসবে, যেহেতু রাইটার আমি। সো তখন আমি ব্যাচেলার বাসার গল্প বলবো, এটা ডিসিশন। ইউটিউবে যখন আমি রেগুলার কাজ স্টার্ট করি, তখন আমি একটা কাজ করি এক্স গার্লফ্রেন্ড নামে। তো ওই এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, এই কাজগুলো আসলে ডিজিটালি বেশ আওয়াজ তোলে, এবং তখন আমি আসলে ব্যাচেলার পয়েন্ট স্টার্ট করি, ব্যাচেলার পয়েন্ট করতে থাকি। সো বিভিন্ন সময় এসে এসে ধাপে ধাপে আসলে ক্যারিয়ারের টার্নিংটা। এবং রাত 2টার দিকে তারেক আনাম ভাই এবং মনিরা মিঠু আপা বৃষ্টিতে ভেজার শট দিয়েছে, কান্নাকাটির যে সিনটা। আচ্ছা, একবারও আমার মাথায় আসে নাই যে তাদের মতো দুজন সিনিয়র মানুষকে রাত 2টার দিকে এই ঠান্ডার মধ্যে আমি বৃষ্টিতে ভেজাবো, আর তারাও আমাকে আসলে কোনো ফিল দেয় নাই যে তারা আসলে কে। আমার জানা মতে চ্যানেলের চাইতে ওটিটি প্ল্যাটফর্ম, বিভিন্ন রকম ইউটিউব থেকে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা হয়েছে বেশি অমির। ইউটিউবে বেশি যখন আমি শুরু করলো তখন আসলে চ্যানেলের ওই বনিদিয়ানাটাও নষ্ট হয়ে যাচ্ছিল আর কি, মোটামুটি অলমোস্ট। নাকি চ্যানেলের প্রতি এক ধরনের বীতশ্রদ্ধা জন্মে ওপেন প্ল্যাটফর্মে কাজ করার উদ্যোগটা? চ্যানেলে কাজের কিছু লিমিটেশনস তো ছিলই। চ্যানেলের কাজে কিন্তু আমরা ফিডব্যাক বুঝতাম না। আমরা যখন টিভিতে, আমি কিন্তু টেলিভিশনেও কাজ করেছি। টেলিভিশনে যখন আমি কাজ করতাম, আমার কোনো কাজ রিলিজ হলে আমরা মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকতাম, কারণ তখন ফেসবুক এত পোস্ট হইতো না। তো মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকতাম, যেই কন্টেন্ট রিলিজের পর বেশি ফোন কল এবং SMS পাইতাম, ধরে নিতাম ওই কন্টেন্টটা বেশি ভালো লেগেছে। আচ্ছা, আমার প্রথম কন্টেন্ট মাছরাঙা টেলিভিশনে রিলিজ হয়। তো কন্টেন্ট রিলিজ হওয়ার পর ফোন হাতে নিয়ে বসে আছি, আমার 4th কন্টেন্টের সময় আমি প্রচুর ফোন কল পাই। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার এই কন্টেন্টটা বোধহয় ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। সো তখন ফোন কলের জন্য আমরা ওয়েট করতাম কন্টেন্ট রিলিজের পর। কিন্তু আরাম লাগতো না। আরাম লাগতো না বিকজ অফ আমি আসলে বুঝতে পারতেছি না তো যে আমার কন্টেন্টটা আসলে মানুষের কাছে কতটুকু ছড়াচ্ছে। এখন ধরেন আপনি মানে চ্যানেলেরও হয়তো ওই জায়গা ছিল কিনা আমি জানি না, চ্যানেলও তো আমাদেরকে আসলে ওই বিষয়গুলো ক্লিয়ার করতে পারতো না যে আপনার কন্টেন্টটা কতটুকু ভালো গিয়েছে। সো আমরা আসলে চ্যানেলের প্রোগ্রাম হেড বা চ্যানেলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা আমাদেরকে যেটা বলতো আমাদের কিন্তু এটাই বিশ্বাস করতে হতো। আমি আমার একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার ক্যারিয়ারে আমি যখন টেলিভিশনে কাজ করি, তো তখন আমি একটা টেলিভিশন চ্যানেলে, আমি নাম বলতেছি না, ওই টেলিভিশন চ্যানেলে আমি একটা সিনপসিস জমা দিই। তখন সিনপসিস জমা দিতে হইতো, তারপর কিছুদিন পর পর চ্যানেলে গিয়ে গিয়ে খোঁজ নিতে হইতো যে আমার সিনপসিসটা কি পাস হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। সো আমি এরকম গেলাম প্রায় 1-1.5 মাস ঘোরার পর, তারপর আমাকে জানানো হলো যে আমার সিনপসিসটা রিজেক্ট হয়েছে। তো আমি একটু কষ্টও পেলাম। ঈদের টাইমে তখন একটা কাজ করতে পারলে রিজেক্ট, ঈদের টাইমে একটা কাজ করতে পারলে তখন ধরেন ঈদে একটা নাটকও গেল, প্লাস চলতেও পারলাম আর কি। তো তারপরেই কোরবানির ঈদের সময় আমাকে আবার ওই টেলিভিশন চ্যানেল থেকে বলা হলো যে আবার গল্প জমাবো। তো আমার কাছে তখন কোনো গল্প ছিল না, তখন আমার কাছে 2-3টা গল্প আছে মাত্র, মানে মাত্র ডিরেকশন দেওয়া স্টার্ট করছি। তা আমি করলাম কি, ওই গল্পটাকেই নাম চেঞ্জ করে দিলাম, আর গল্পের যে ক্যারেক্টারের নাম ছিল সেগুলো একটু চেঞ্জ করে দিলাম। শুরুতে যে লাইনটা ছিল ওই লাইনটাকে একটু এদিক সেদিক করে শেষে নিয়ে গেলাম, শেষের লাইনটা একটু শুরুর দিকে নিয়ে আসলাম, তারপর ওই গল্পটা জমা দিই এবং আমার গল্পটা অ্যাকসেপ্ট হয়। ওই হুমায়ুন আহমেদের মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের মতো। হুমায়ুন আহমেদ তার লেখা দেখানোর জন্য বিভিন্ন জায়গায় দেখতো যে কেমন হচ্ছে লেখা, তো এক সময় তাকে একেবারে খুবই ক্রিটিক তার কাছে জমা দিবে। সে জানতো যে তার সম্পর্কে ভালো বলবে না, তো মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা সে কপি করে সে তার কাছে দিচ্ছে, আমি লিখছি। আচ্ছা, এটা কোনো লেখাই আমার অবস্থাটা ওরকম ছিল আর কি। তো উনি আবার মানিক বন্দ্যোপাধ্যায় ভীষণ ভক্ত, উনি এটা আমার লেখা না মানিক। তো এটা জীবনে ঘটে। অনস্ক্রিন হয়তো ভাববে যে এমনিতেই ফিমেলদের নিয়ে কাজ করা খুব বেশি মানে অবস্ট্রাকল বা একটু ঝামেলা কিনা, এই কারণেই ব্যাচেলর পয়েন্টের উত্থান পর্ব, মানে এটা খুব স্বাভাবিক প্রশ্ন। তারপরও আসলেও তো নায়িকাদের ডিল করাটা একটু মুশকিল নাকি সেইভাবেই ব্যাচেলরদের নিয়ে, এবং অনেক পুরুষ প্রধান তোমার গল্পে বেশি পাওয়া যায়। এটা গল্পের এইটা আসলে এভাবে আমি কখনো ভাবিনি ভাইয়া। আমি ইউনিভার্সিটি লাইফে ব্যাচেলার বাসায় অনেক আড্ডা দিয়েছি,
ইউনিভার্সিটি লাইফে। সো মানে ব্যাচেলার, এবং আমার ইউনিভার্সিটির অনেক ফ্রেন্ড সার্কেল ওরা ব্যাচেলার থাকতো। তো আমি দেখা গেছে আমার বাসার চেয়ে ব্যাচেলার বাসায় বেশি সময় কাটাতাম, এবং আমার খুবই ভালো লাগতো, কারণ আমি তো এখানে পার্মানেন্ট মেম্বার না, আমি যেহেতু গেস্ট, আমি খুব এনজয় করতাম ওদের সাথে থাকা। ওদের হয়তো এত ভালো লাগতো না ব্যাচেলার থাকতে, কিন্তু আমার খুব ভালো লাগতো ওদের লাইফস্টাইল, ওরা ফ্রিডম, যখন যেটা মন চায় রান্না করতেছে, নিজেরা খাচ্ছে, কার্ড খেলতেছে, দুষ্টামি ফাইজলামি করতেছে, ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে। তো আমি আসলে ব্যাচেলার বাসায় আড্ডা মারতে মারতে যখন আমি চিন্তা করলাম যে আমি প্রথম ধারাবাহিক নাটক বানাবো, তখন আমার কাছে মনে হলো যে আমি এমন একটা কন্টেন্ট নিয়ে কাজ করি যেটা প্রতিনিয়ত আমার ভেতর থেকে নতুন নতুন করে ডেভেলপ হবে। আচ্ছা, প্রতিনিয়ত আমার ভেতর থেকে নতুন নতুন গল্প আসবে, নতুন নতুন সিকোয়েন্স আসবে, যেহেতু রাইটার আমি। সো তখন আমি ব্যাচেলার বাসার গল্প বলবো, এটা ডিসিশন নেই। সেখান থেকে ব্যাচেলার পয়েন্টের আবিষ্কার। ক্যারিয়ারের টার্নিং বলতে কি কোন কোন জায়গার কথা বল? ব্যাচেলার পয়েন্টের কথাই কি বারবার আসে নিজের? ব্যাচেলার পয়েন্টের আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি নিশো ভাইয়ের সাথে একটা কাজ করেছিলাম, নো অ্যান্সার, যেটা টেলিভিশনের কাজ, যেটা হয়তো বা ইউটিউবে এখন নাই। ওই কাজটা করার পর আমি টেলিভিশন থেকে বেশ ভালো রেসপন্স পাই। ওই কাজটা করার পর আমি অনেক টেলিভিশন থেকে আসলে তখন টেলিভিশন থেকে কল করে ডিরেক্টরকে ডাকাটা একটা বিশাল ব্যাপার ছিল, যে টেলিভিশন থেকে আমাকে ডাকছে, এবং এটা আমরা বলতাম যে আমাকে অমুক টিভি থেকে ফোন দিছিল। সো ওই কাজটার পর আমি বেশ টেলিভিশন থেকে কল পাওয়া শুরু করি, এবং তারপর নিশো ভাইয়ের সাথে আমার বেশ কিছু ব্যাক টু ব্যাক বেশ কিছু কাজ হয়। আমরা একটা কাজ করেছিলাম ট্যাটু, যেটা ইউটিউবে গিয়েছিল, ইউটিউব এবং টিভি বোধ জায়গায় রিলিজ হয়। ওই কাজটা করার পর মোটামুটি সোশ্যাল মিডিয়াতে এবং মানে ডিজিটালি এটা নিয়ে বেশ কথাবার্তা হয়। তো তখন আরেকবার ফিল করি যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা একটু স্মার্টলি কোনো কিছু করতে পেরেছি, বা একটু ট্রেন্ডি কিছু হয়তো বা হয়েছে। তো তারপর ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ করতে থাকি আমরা একত্রিতভাবে। তারপর ইউটিউবে যখন আমি রেগুলার কাজ স্টার্ট করি, তখন আমি একটা কাজ করি এক্স গার্লফ্রেন্ড নামে। তো ওই এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, এই কাজগুলো আসলে ডিজিটালি বেশ আওয়াজ তোলে, এবং তখন আমি আসলে ব্যাচেলার পয়েন্ট স্টার্ট করি, ব্যাচেলার পয়েন্ট করতে থাকি। সো বিভিন্ন সময় এসে এসে ধাপে ধাপে আসলে ক্যারিয়ারের টার্নিংটা। এই যে শুরুতে বলা হলো যে আসলে অনেক বড় বড় কাস্টিংয়ে মাল্টিকাস্টিং কাজ করা যায় না, দুইটার কি ধরনের পার্থক্য থাকে এখন এই সময়ের ব্র্যান্ড কাজল আরিফিন অমি আসলে কি বলতে চায় যে একজন তারকা অনেক কিছু করে আসা অভিনেতাকে ডিল করা, একজন ফ্রেশ অভিনেতাকে ডিল করার বেসিক পার্থক্য কি থাকে ডিরেক্টরিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে? এখন আমার কাছে আসলে কোনো পার্থক্য থাকে না। এখন থাকে না বিকজ অফ আমি এখন আসলে ফিলই করি না আমার সামনে মানুষটাকে। আমি অবশ্যই প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি, জুনিয়র সিনিয়র, ভালো অভিনেতা যে অভিনয় জানে না তাকে আমি রেসপেক্ট করি। আমি আসলে দেখি অভিনেতা হিসেবে, আমি এখন আসলে চিন্তাই করি না যে তার ক্যারিয়ারের ব্যাকগ্রাউন্ড কি, তার কি অবস্থান। আমি শুধুমাত্র আমার সিকোয়েন্সটা নিয়ে ভাবি, এবং আমার সিকোয়েন্সটা আমি আমার মতো করে তাকে ব্রিফ করি, এবং আমার মতো করে না হওয়ার আগ পর্যন্ত আমি তাকে ছাড়ি না। এটাই আমার প্রসেস। কিন্তু শুরুতে এই অবস্টাকলগুলো ছিল? অবশ্যই ছিল, অনেক ছিল। এবং শুরুতে যখন আমি কোনো একটু সিনিয়র বা যারা অনেক বেশি সুপারস্টার বলতে পারি আমরা, এই ধরনের কারোর সাথে কাজ করতে গেলে এক ধরনের মেন্টাল প্রেশার কাজ করত, এবং তারা একটু থাকে না যে যেহেতু আমি ছোট, এটা যে কোনো আর্টিস্টের ক্ষেত্রেই থাকে, যে তাদেরও আসলে বুঝতে হবে যে আমি আসলে এই ডিরেক্টরের উপর আস্থা রাখবো কিনা, তার কথায় আমি ট্রাস্ট করবো কিনা। আমি অসময় করতে গিয়ে এইটা সবচেয়ে বেশি ফিল করেছি, মানে আমি অসময় একেবারে নিজের ফ্লোতে করেছি, নিজের মতো করে করেছি। আমি একবারের জন্য ভাবিনি, পরে গিয়ে আমার মনে হয়েছে যে হায় হায়, তারেক ভাইকে রাত 2টা পর্যন্ত কাজ করালাম, তো একটা ফিজিক্যালি ফিটনেসেরও একটা বিষয় আছে। এবং রাত 2টার দিকে তারেক আনাম ভাই এবং মনিরা মিঠু আপা বৃষ্টিতে ভেজার শট দিয়েছে, কান্নাকাটির যে সিনটা, একবারও আমার মাথায় আসে নাই যে তাদের মতো দুজন সিনিয়র মানুষকে রাত 2টার দিকে এই ঠান্ডার মধ্যে আমি বৃষ্টিতে ভেজাবো, আর তারাও আমাকে আসলে কোনো ফিল দেয় নাই যে তারা আসলে কে। রাইট। সো এই জায়গাটা আসলে তৈরি করে নিতে হয় বেসিক বিষয়টা। যেমন কিছুদিন আগে আমি কালকির যে ডিরেক্টর, তার একটা ইন্টারভিউ পড়ছিলাম, যে অমিতাভ বচ্চন সেট থেকে টয়লেটে যাবে, তো স্যার একটু আমাকে অনুমতি দেওয়া যাবে, আমি একটু টয়লেটে যাব। সো ওইটা বারবার সে মানে খুব প্রাউডলি বলছিল যে অমিতাভ বচ্চন সাচ এ পার্সন যে সে যে ইয়েতে যাবে সেই জন্য আমাকে অনুমতি যাচ্ছে অন দ্য সেট। সো
এরকম আর্টিস্ট ডিরেক্টর সম্পর্ক তো বাংলাদেশে আছে নাকি ডমিনেটিং জায়গায়? আছে 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 আছে। এটা আসলে আর্টিস্টের সাথে ডিরেক্টরের সিঙ্ক আছে, এবং মানে ডিরেক্টরের আসলে ওই জায়গাটা তৈরি করে নিতে হবে, এবং আর্টিস্টেরও বিলিভ করতে হবে যে আচ্ছা আমি আমার এই ডিরেক্টরের উপর আস্থা রাখতে হবে। কারণ আমি অসময় যখন করেছি অনেক গুণী অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করেছি। আমার সাথে আমি রুনা আপুর সাথে প্রথম কাজ করেছি, বাট আমার কোনো কারণে মনে হয়নি যে আমি রুনা আপুর সাথে কাজ করছি। মানে আমার কাছে খুবই সিম্পল, হ্যাঁ মানে খুবই সিম্পল। আমি ইরেশ ভাইয়ের সাথে কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকে খুবই সাধারণ, সিম্পল, এবং কাজের জন্য জান দিয়ে দিচ্ছি আমরা। সেটা কি অমির স্টারডম, অমির সাকসেসকে ভ্যারি করে কিনা, ম্যাটার করে কিনা? দেখেন, এইটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় কি সাকসেসের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কিভাবে তাদেরকে আমার কাজের সাথে সম্পৃক্ত করছি, আমি তাকে গল্পটার মধ্যে কতটুকু তার সাথে সিঙ্ক করায় দিচ্ছি। এখন যদি এরকম হইতো যে আমি অনেক বড় ডিরেক্টর, বাট আমার গল্পটা, আমার চরিত্রটা ইরেশ ভাই বা রুনা পাকেও বিশ্বাস করতেছে না, চরিত্রটা তাদের ভালো লাগতেছে না, আমার কাছে মনে হয় না তাদের এই রিফ্লেকশন আসতো। আচ্ছা আচ্ছা। সো আমার কাছে মনে হয় যে ক্যারেক্টার, গল্প এবং আমার এফোর্ট। এবং আমি একটা এক্সাম্পল দেই, আমরা যখন অসময়ে কোর্টরুমের সিকোয়েন্স করছিলাম, আমরা অনেক লিমিটেশনসের মধ্যে কাজ করি। আমাদের কোর্টরুমে সিকোয়েন্স শ্যুট করার কথা ছিল 2 দিন, সেটা হয়ে যায় 3 দিন। তো থার্ড ডেতে এরকম আমাদের শ্যুট করতে করতে ভোর হয়ে যায়। তো ভোরবেলা একটা সিকোয়েন্স করছিল রুনা আপু, যেখানে তার খুব কড়া কড়া ডায়লগ দেওয়ার কথা এবং বিশাল লম্বা স্ক্রিপ্ট। তখন সকাল 7টা বাজে, সবাই নির্ঘুম, টানা সকাল, একদিন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত কাজ করছি। এবং আমি শটটা কেটে রুনা আপুকে বলতেছি যে আপু, এই লাইনটা বলার সময় আরেকটু যদি ইমোশনাল হয়ে বলা যায়, মানে আমি খুব ভয়ে ভয়ে বলতেছিলাম যে সেই আমাকে কখন যেন বলে ওঠে যে তুই বাইরে হয় এখান থেকে, এই ভোর 7টার দিকে আমি কিভাবে ইমোশন দিব। সো আমি খুব ভয়ে ভয়ে খুব নরম গলায় তাকে বললাম। তো রুনা আপু আমাকে কাউন্টার দিল, ঠিক আছে আমি আরেকবার ট্রাই করি। সে আরও একবার ট্রাই করলো, পরে বললো যে এটা কি কনভিন্স তুমি? আমি বললাম যে হ্যাঁ আপু ঠিক আছে, মানে এটাও আমি বলছি একটু এমন ভাবে যে আমি কনভিন্স না সেটা বোঝানোর জন্য। আচ্ছা আচ্ছা। সে বললো ওকে আরেকবার দিচ্ছি, আরেকবার ট্রাই। সে আবার নিজে একটু হাততালি দিয়ে নিজেকে চেয়ার আপ করে আবার দিল। তখন আমরা খুব মুগ্ধ হয়েছি। ওকে, তার মানে এটা আসলে আমার স্টারডমের জন্য না, এটা আসলে গল্প এবং চরিত্র তার পছন্দ হয়েছে, তার ভালো লেগেছে, মানে প্রোডাকশনের সাথে ডিরেক্টরের ইনভলভমেন্টটা। এক্স্যাক্টলি। এবং সে দেখছে যে ডিরেক্টর ঘুমায় যাচ্ছে না, ডিরেক্টর সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত টানা কাজ করে যাচ্ছে, এবং সে ভোর 7টার দিকেও আমাকে বলছে এটা ঠিক করে দেন। আচ্ছা আচ্ছা, ওই ফাইন ফাইন। তার মানে যে 2-1 বলেন আমার শোতে যে আমাকে আসলে অমুক তারকাকে প্রমাণ করতে হয়েছে যে আমি এজন্য আমার অনেকগুলো কাজ করে তাকে রিচ করতে হয়েছে, এটা সত্য না, এই থিওরিগুলো সত্য না। পুরোপুরি না, আমার কাছে মনে হয় পুরোপুরি না। ধরেন না আমি অনেক বড় ডিরেক্টর, আমি এখন একটা আর্টিস্টকে নিয়ে আসলাম, কিন্তু আমার ক্যারেক্টার এবং গল্প দুইটার একটা ওই আর্টিস্টের ভালো লাগলো না, সে কি আমাকে ওই রেসপেক্ট করবে? করবে না।